আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অনলাইনে কিভাবে জিরো ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হয় সেই প্রসেসটা। যদি আপনারা আমার সঙ্গে প্রতিটা প্রসেস খুব সুন্দরভাবে দেখেন, তাহলে যাদের স্যালারি 15 থেকে 35,000-এর ভিতরে তারা জিরো রিটার্ন ট্যাক্সটা খুব সুন্দরভাবে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। অনেকে ভয় পায় যে এটা কিভাবে কি করব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, প্রসেসটা একেবারে সহজ। শুধুমাত্র আমার সঙ্গে সব কিছু সম্পূর্ণ ভিডিওটা দেখেন, কোনো স্কিপ ছাড়াই। তো জিরো রিটার্ন ট্যাক্স সাবমিট করার জন্য প্রথমে আমি আমার পিসির যে গুগল ক্রোম যে ব্রাউজারটা আছে এটা ওপেন করব। এখানে সার্চ অপশানে গিয়ে লিখব ই ট্যাক্স। দেখুন এখানে প্রথমে যে লেখা আছে ই রিটার্ন, এই ই রিটার্নে ক্লিক করব। আমার এখানে একটা ডিসপ্লে ওপেন হয়েছে যেখানে লেখা আছে ই10 ই রিটার্ন ভেরিফাই। তো আমি এখানে ই রিটার্নে ক্লিক করব। আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, মানে এখানে এই ই রিটার্ন সিস্টেমে আপনি কি রেজিস্টার করছেন? যদি আপনার রেজিস্টার করা থাকে তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, মানে যদি আপনার এখানে এই যে সরকারের যে ই রিটার্ন যে ওয়েবসাইট আছে, যদি এখানে আপনার একটা অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এখানে ক্লিক করতে হবে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড। আর যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড। তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সেজন্য আই অ্যাম অলরেডি রেজিস্টার্ডে ক্লিক করব। এরপর এখানে ওয়েলকাম দিচ্ছে এবং বলতেছে যে এখানে সাইন ইন করার জন্য ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশান নাম্বার টিন। এখানে আপনার যে টিন সার্টিফিকেট আছে এই টিন সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসাতে হবে। এই নাম্বারটা কোথায় পাবেন আপনি? এই যে আপনার টিন সার্টিফিকেট, তার এখানে এই নাম্বারটা আছে। এই নাম্বারটা কপি করে নিয়ে এখানে বসাতে হবে। এরপর পাসওয়ার্ড দিতে হবে। তারপর এখানে একটা ক্যাপচা দিতে হবে 80DLPM। এখানে ছোটো হাতের বড়ো হাতের তারপর এখানে নাম্বারিক সংখ্যা বিভিন্নভাবে দেওয়া থাকে, আপনারা সুন্দর করে সব কিছু দেখে নেবেন। যদি এটা না বুঝতে পারেন এখানে ক্লিক করবেন, নতুন করে আরেকটা ক্যাপচা দিবে। তো এরপর আমি সাইন ইনে ক্লিক করব। দেখুন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। আমি যার ই রিটার্ন সাবমিট করছি তার নাম হচ্ছে এমডি আনিসুর রহমান। আর বাম পাশে মনিটরের বাম পাশে দেখবেন লেখা আছে হোম সাবমিশন রেগুলার ই রিটার্ন। তো যেহেতু আমি রেগুলার ই রিটার্নই জমা দিচ্ছি সেজন্য এখানে ক্লিক করব। আর নিচে আছে ট্যাক্স রেকর্ড, মানে এখানে আপনি পূর্বে যদি জমা দিয়ে থাকেন তার এখানে আপনি সেই সামারি রিপোর্টটা পাবেন। তো আমি রেগুলার ই রিটার্নে ক্লিক করব। এখানে ডিফল্টভাবে কিছু অপশান দেওয়া থাকে, যেমন অ্যাসেসমেন্ট ইনফরমেশান এখানে দেওয়া আছে সেলফ, এখানে সেলফ এটা রাখবেন, এটা ডিফল্টভাবে দেওয়া থাকে। অ্যাসেসমেন্ট ইয়ার ইনকাম ইয়ার এটা থাকবে। এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, যে এই 2024-25 সালে আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম হয়েছে কি না, এখানে অবশ্যই ইয়েস দিয়ে রাখতে হবে। যদি এখানে নো দিয়ে রাখেন, দেখেন আমি যদি এখানে নো দিয়ে রাখি, আমি এটা আবার প্রথম থেকে দেখাই, এখানে ইয়েস দেওয়া আছে। যদি এখানে ইয়েস দেওয়া থাকে তাহলে এখানে যে অপশানটা আছে এগুলো সবগুলো আপনি টিক মারতে পারবেন। আর যদি আপনি এখানে নো দিয়ে রাখেন, আমি যে নো দিয়ে রাখলাম, এই যে নো দিয়ে দিলাম, তাহলে দেখেন এটা সম্পূর্ণ হাইড হয়ে গেছে আর ভিজিবল নাই। তো এখানে আপনি কিন্তু পরবর্তীতে আর কোনো কাজ করতে পারবেন না, এখানে সামনে দিয়ে এগিয়ে যান আপনি অনেকগুলো অপশান পাবেন না। সেজন্য এখানে ইএস দিয়ে রাখতে হবে, কোনো সমস্যা নাই, ইএস দিয়ে রাখেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সম্পূর্ণ প্রসেসটা করেন, আপনার কোনো সমস্যা হবে না। তো এখানে আমি ইএস দিব, তারপর এখানে নো দিয়ে রাখবো।
আর রেসিডেন্ট স্ট্যাটাস এখানে রেসিডেন্ট দিয়ে রাখবো। হেডস অফ ইনকাম, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, যেহেতু আমরা চাকরি থেকে ইনকাম করে থাকি সেজন্য এখানে একটা টিক দিয়ে দিব। আর নিচে আছে ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস। তো আমরা যারা চাকরি করি তাদের তো আর এসব গাড়ি, কৃষি খাত, আলাদা কোনো বিজনেস এখানে তো থাকার কথাই না, সুতরাং এগুলো কোথাও টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, নিচে এগুলো টিক চিহ্ন দেওয়ার দরকার নাই। এরপর এখানে আছে সেভ ড্রাফট, এখানে ক্লিক করব। এই সেভ ড্রাফটে ক্লিক করার একটা সুবিধা হচ্ছে কাজ করতে করতে যদি হঠাৎ বিদ্যুৎ চলে যায় বা আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আপনি এতক্ষণ যে কাজটি করলেন এটা যদি সেভ ড্রাফট দিয়ে রাখেন তাহলে এটা এভাবেই থাকবে, সেভ অবস্থা থাকবে। আর যদি না দিয়ে রাখেন তাহলে এটা সম্পূর্ণ মুছে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি সব কিছু চেক দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ সামনে এগিয়ে যাব। এখানে দেওয়া আছে এডিশনাল ইনফরমেশান, লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, মানে আপনি যে ইনকাম করেন সেটা কোন জায়গা। তো এখানে আমরা সিলেক্ট করব, এখানে লেখা আছে ঢাকা, ঢাকা, চট্টগ্রাম, আদার সিটি কর্পোরেশন। তো যেহেতু আমি ঢাকা না, আদার কোনো সিটি কর্পোরেশন না, তো আমি এনি আদার এরিয়া দিয়ে দিব। আর বাকি এখানে যেগুলো আছে যেভাবে ঠিক এভাবেই থাকবে। ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট, এটা নো দিয়ে রাখবো। শেয়ার হোল্ডার ডিরেক্ট অফ এ কোম্পানি, এটাও নো দিয়ে রাখবো। গ্রোস ওয়েলথ ওভার 50 লাখ, এটা নো দিব। ওন মোটর কার নো, ওন অফশোর প্রপার্টি নো, এগুলো সব নো দিয়ে রাখবো। তারপর এখানে লেখা আছে IT 10B ইয়েস, এটা ইয়েস দিয়ে রাখবো, দিয়ে সেভ দিব। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। ইনকাম ডিটেলস, ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট টাইপ, এখানে গভর্নমেন্ট, প্রাইভেট, স্যালারি সাবজেক্ট। আমি যে পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু গভর্নমেন্টটা, এটা হচ্ছে প্রাইভেট সেক্টরে যারা চাকরি করে তাদের জন্য। তো আমি এখানে প্রাইভেট এটা সিলেক্ট করে দিলাম। যারা গভর্নমেন্ট চাকরি করে তাদের অনেকগুলো আছে, সিস্টেম আছে, বিভিন্ন ভাতা আছে, তার জন্য এটা হচ্ছে একটা সুদীর্ঘ একটা ইনশাল্লাহ ভবিষ্যতে এটাও তৈরি করব। তো এটা আমি দেখাচ্ছি যারা প্রাইভেট যারা চাকরি করে যাদের স্যালারি 15 থেকে 35,000-এর ভিতরে, শুধুমাত্র তাদের জন্য। নেম অফ দ্য এমপ্লয়ার, এখানে আমি যার ট্যাক্স রিটার্ন করছি তার নামটা কিন্তু সুন্দরভাবে যা যা আছে ঠিক তেমনটাই দিতে হবে। ওনার নামটা আছে MD আনিসুর রহমান, তো আমি এটা হুবহু যা আছে সেটা এখানে বসাই দিলাম। তারপর হচ্ছে ডিজিগনেশনটা কোথায় পাবো, তার যে স্যালারি সার্টিফিকেট আছে এই যে সিনিয়র এক্সিকিউটিভ, যদি আমি একটু দেখাই এখানে যে এটা সিনিয়র এক্সিকিউটিভ, তাহলে এখানে আমরা লিখবো, এখানে এক্সিকিউটিভ আছে, সামনে সিনিয়র লিখব SENIOR, সিনিয়র এক্সিকিউটিভ। শেয়ার হোল্ডার ডিরেক্টর, এটা টিক দিব না, ফাঁকা আছে, এরকম ফাঁকাই থাকবে, ঠিক আছে। তাহলে এমপ্লয়মেন্ট প্রাইভেট নাম, তার ডিজিগনেশন দিয়ে দিলাম। এখানে লেখা আছে পার্টিকুলার্স, বেসিক স্যালারি, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস। এখন এই যে এখানে বেসিক স্যালারি, হাউস রেন্ট, এগুলো আমরা কোথায় পাবো, এগুলো যে আপনার কোম্পানি থেকে যে স্যালারি সার্টিফিকেট দিবে সেখানে এখানে সব উল্লেখ থাকবে। যেমন এই যে MD আনিসুর রহমানের কোম্পানি থেকে একটা স্যালারি সার্টিফিকেট দিয়েছে, সেখানে এই যে বিস্তারিত সব কিছু লেখা আছে। এখন আমরা এটা দেখে দেখে পূরণ করব। এখানে বেসিক স্যালারি দেওয়া আছে, এই যে বেসিক স্যালারি দেওয়া আছে 1,22,668 টাকা। তো এখানে বসাবো দেখে দেখে 1,22,668 টাকা। এখানে ভুল হলে কিন্তু হবে না, এখানে সম্পূর্ণ সঠিক বসাতে হবে, এজন্য বারবার চেক দিতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্স, এখানে এই যে এটা বড় করে নিই, এই যে হাউস রেন্ট অ্যালাউন্স 73,000
608 টাকা, 73,608 টাকা। মেডিকেল অ্যালাউন্স, মানে মেডিকেল অ্যালাউন্স এজ এ মেডিকেল অ্যালাউন্স 24,550 টাকা, 24,550 টাকা। এরপর কনভেন্স অ্যালাউন্স 24,550 টাকা, একই যখন আমি এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস, এই যে ফেস্টিভ্যাল বোনাস এখানে আছে 20,448 টাকা, 20,448 টাকা। দেখুন বেসিক স্যালারি 1,22,668, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল এখানে সব বসানো হয়ে গেছে। আর বাকি কোনটা আছে সেটা একটু দেখে নেব। বাকি আছে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড। এটা হচ্ছে দেখবেন যে প্রতি মাসে আপনার স্যালারি থেকে একটা নির্দিষ্ট অংশ 600, 700 বা 1,000 টাকা কোম্পানি থেকে কেটে রাখে। এটা হচ্ছে আপনার প্রভিডেন্ট ফান্ড। তো আমার এটাও ওখানে বসাতে হবে। এখানে হয়েছে কত, 8,548 টাকা। এখানে দেওয়া আছে এমপ্লয়ি কন্ট্রিবিউশন টু প্রভিডেন্ট ফান্ড, এখানে কিন্তু ওই অপশানটা নাই। এই জন্য ওই অপশানটা এখানে যে প্লাস অ্যাড মোর আছে এখানে যাব। যদি এর ভিতরে যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে নেবেন, যদি না থাকে তাহলে এখানে যে আদার ইফ এনি এখানে যাব। তো এত বড় লেখা তো ওখানে লেখা সম্ভব না, এজন্য সবগুলোর প্রথম অক্ষর নিব ECPF, ECPF এমপ্লয়ি কন্ট্রিবিউশন প্রভিডেন্ট ফান্ড। মানে কত আছে, 8,548 টাকা, 8,548 টাকা। এটা দিয়ে দিলাম। আর আছে নাকি, আছে ওয়ার্কার, এই যে এটা ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড। এটা সব কোম্পানিতে হয়তো নাও দিতে পারে, যেহেতু ইনি যে কোম্পানিতে চাকরি করে এই কোম্পানিতে দিচ্ছে। এটা হচ্ছে শেয়ারের টাকা, কোম্পানি যে বছরে একটা লাভ করে সে লাভ থেকে এমপ্লয়ীদের একটা নির্দিষ্ট অংশ, কিছু অংশ শেয়ার দিয়ে থাকে, টাকা দিয়ে থাকে। সেই টাকাটা এখানে এনাকে দিয়েছে 713 টাকা। তো যেহেতু এখানে কিন্তু এই অপশানটা নাই, সেজন্য আমরা এখানে গিয়ে আবার আদার একটা অপশান নিব, ঠিক আছে। এবং এই যে নামের যে প্রথম যে অংশগুলো আছে এগুলো নিয়ে নেব, WPPF, WPPF, WPPF কত টাকা, 713 টাকা, 713 টাকা। তো এটা স্যালারি সার্টিফিকেটের সাথে আবার একটু মেলাই নেবেন যে ঠিক আছে কি না, আমি যেটা দিয়েছি সেটা ঠিক আছে। তো এই জন্য আমি আর নতুন করে আবার দেখলাম না, আপনারা অবশ্যই সুন্দর করে দেখে নেবেন। হ্যাঁ, আমি এটা দেখে নিয়েছি। এরপর এটা সেভ দিব। সেভ দেওয়ার পরে এই যে উপরে আসবো, এই যে আমরা এখানে যে এগুলো লিখলাম এখান থেকে যে উপরে আসবো, উপরে আসলে দেখবেন যেখানে দেখাচ্ছে এমডি আনিসুর রহমান এবং এমপ্লয়মেন্ট সামারি, দেখছেন পাশে আরেকটা অপশন তৈরি হয়েছে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার বেসিক পে, হাউস রেন্ট আপনি যেগুলো বসাইছেন এগুলো সব কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে আপনার টোটাল অ্যামাউন্ট, ট্যাক্স, এক্সেমটেড অ্যামাউন্ট সব কিছু এখানে বিস্তারিত দেখাচ্ছে আপনার ইনকাম। আচ্ছা, এটা দেখে নিলাম। আমরা আবার আনিসুর রহমানে ক্লিক করে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলাম, ঠিক আছে। তো এখন আবার সেভ অ্যান্ড কন্টিনিউ, পরবর্তী পেজে আমরা চলে যাব। এই পেজ আমাদের হয়ে গেছে। আর এই পাশে যে আছে নন ক্যাশ বেনিফিট, এগুলো এভাবেই থাকবে, এখানে কোনো টিক চিহ্ন দেবেন না। সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এখানে IT 10BB এখানে দেওয়া আছে, এটা ইয়েস দেওয়া থাকবে। এরপর নিচে লেখা আছে পার্টিকুলার্স
এক্সপেন্সেস ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার এসেনশিয়াল, অ্যাকোমোডেশন এক্সপেন্স। মানে এখানে যেটা দেওয়া আছে আপনার নিত্যদিন বা বছরে আপনার সাংসারিক যে খরচ আছে, যেমন খাওয়া দাওয়া, কাপড়, বিদ্যুৎ বিল, আপনার এবং আপনার ফ্যামিলির লেখাপড়ার খরচ, এখানে সব কিছু এই খরচগুলো বসাতে হবে। এর আগে আমরা কিন্তু বসাইছি যে আপনার যে স্যালারি সার্টিফিকেটে যে টাকাগুলো আছে কোম্পানি থেকে আপনাকে কত টাকা দিচ্ছে সেটা। আর এখন আমরা এখানে বসাবো যে ওই টাকাটা আপনি কোথায় কোথায় খরচ করছেন। এখানে আপনি চাইলে টাকা যে কোনো কম বেশি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আমরা এখন খরচটা বসাবো। মনে করেন যে আপনার এক বছরে আপনার খাওয়া খরচ বাবদ আপনার কত খরচ হয়, সেটা আপনি একটা হিসাব করবেন যে আমার এক বছরে খাওয়া খরচ বাবদ আমার কত খরচ হয়, সেটা হিসাব করে এখানে বসাতে হবে। তো আমার এক বছরে যে খাওয়া খরচ আমি একটা হিসাব করছি, 1,43,085 এটা আসে। অ্যাকোমোডেশন খরচ মানে অন্য খরচ আমি এখানে দিয়ে রাখলাম 50,000। আপনি এখানে যে কোনো অ্যামাউন্ট দিতে পারেন, এটা আবার পরবর্তীতে পরিবর্তন করা যাবে, কম বেশি করা যাবে, কোনো সমস্যা নেই। এরপর নিচে আছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্সেস, ড্রাইভার স্যালারি, ফুয়েল মেনটেন্যান্স। যেহেতু আমরা যে স্যালারি ট্যাক্স রিটার্ন জমা দিচ্ছি 15 থেকে 35, তা তো আর ড্রাইভার থাকার কথা না, ঠিক আছে? তো আমরা এটা এখানে কিছু বসাবো না, আমরা যাব হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, মানে আপনার বাড়ি এবং যে ইউটিলিটি যে খরচগুলো আছে সেগুলো। এখানে কোনো কিছু বসাবেন না, এখানে অটো বসে যাবে। তো আমার বসাতে হবে এই যে ইলেকট্রিসিটি এইখান থেকে। তো আপনার এক বছরে ইলেকট্রিসিটি খরচ কত আসতে পারে সেটা এখানে বসাতে হবে। আমার মাসে যদি ইলেকট্রিসিটি বিল 1,000 করে আসে, তাহলে 12 মাসে হচ্ছে 12,000। গ্যাস বিল এখন যেহেতু গ্যাস 1600 টাকার মতো করে বিক্রি হয়, তাহলে আমি যদি এখানে হিসেব করি 1600 গুণ 12, তাহলে হচ্ছে 19,200 টাকা। ফোন টিভি যদি 1,000 করে ধরি তাহলে 12,000। তাহলে আমার এখানে আসছে 43,200 টোটাল। এখানে কিন্তু যোগ নেমে গেছে। যেমন ইলেকট্রিসিটি বিল আমার প্রতি মাসে যদি 1,000 করে হয়, 12 মাসে 12,000 টাকা। গ্যাস বা অন্য খরচ, যেমন আমি গ্যাসের হিসাবটাই ধরে রাখছি, যখন 1600 টাকার নিচে তো গ্যাস পাওয়াই যায় না, তা প্রতি মাসে আমার একটা করে যদি লাগে, তাহলে 12 মাসে হচ্ছে আমার 19,200 টাকার গ্যাস লাগে। এবং ফোন ইন্টারনেটে যদি আমি প্রতি মাসে 1,000 টাকা করে খরচ করি, যেমন ফোনে যখন এখন হচ্ছে ওয়াইফাই বিল থাকে, ডিশ বিল থাকে, ফোনে যে আপনারা যে মিনিট বা রিচার্জ করেন তার 1,000 করে ধরলে এক বছরে 12,000। টোটাল আমার এখানে হলো 43,200 টাকা। এরপরে আছে এডুকেশন এক্সপেন্সেস, মানে শিক্ষা বাবদ, লেখাপড়া বাবদ আপনি হচ্ছে বছরে কত টাকা খরচ করেন সেটা। তো এখানে এডুকেশন বাবদ আমি ধরলাম 11,000 টাকাই ধরি, 11,000 ধরলাম। এরপরে আছে ফেস্টিভ্যাল, পার্টি, ইভেন্ট, এখানে অনেকগুলো আছে। তো ফেস্টিভ্যাল মানে যে ঈদের সময় যে আপনি খরচটা করেন, বা পূজার সময়, বা অন্য ধর্মের যারা আছেন বড়দিন, তারা যে এই যে উৎসবগুলো যে টাকাটা খরচ করেন সেটা এখানে বসাতে হবে। আপনি যে কোনো অ্যামাউন্ট বসাতে পারবেন এবং এই অ্যামাউন্টটা কম বেশিও করা যাবে, কোনো সমস্যা নেই। তো আমি এখানে বসালাম 27,800। এখানে টোটাল অটোমেটিক উঠে গেছে। 27,800 দিয়ে দিলাম। এনি আদার এক্সপেন্স, যদি আপনি আরও কিছু দিতে চান দিতে পারেন।
তো আমি আর কিছু দিব না, আমার যেটা খরচ আমি সেটাই দিয়ে দিলাম। তো আমার এখানে টোটাল এখানে হয়েছে 2,75,085 টাকা। এই যে 2,85,085 টাকা। তো এটা আপনারা একটু দেখে নেবেন সব কিছু অ্যাকুরেটভাবে। তারপর আমি এখানে সেভ দিলাম, সেভ হয়ে গেছে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখুন এখানে উপরে লেখা আছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস। তো আমি অ্যাসেটে গেলাম, এখানে দেওয়া আছে বিজনেস ক্যাপিটালস, নন এগ্রিকালচার প্রপার্টি, এগ্রিকালচার প্রপার্টি, ফাইন্যান্সিয়াল অ্যাসেট। যেহেতু আমরা জিরো রিটার্ন দিচ্ছি, তো জিরো রিটার্নে কিন্তু এসবগুলো যদি আপনি দিয়ে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু ট্যাক্স চলে আসবে। জিরো রিটার্নে এগুলো দেওয়া যাবে না। হ্যাঁ, যদি এগুলো আপনি বসান তাহলে সেক্ষেত্রে যদি আপনার আলাদা বিজনেস থাকে, আপনার যদি সম্পত্তি থাকে, যেমন জমি থাকে, যে জমির আপনি ট্যাক্স দিয়েছেন কিনা, খাজনা দিয়েছেন কিনা, তার রিসিট দেন, এগুলো দেওয়া লাগে। তো যারা কম বেতনে স্যালারি করে প্রাইভেট সেক্টরে, তাদের তো জমি জমা বিজনেস আলাদা থাকার কথা না, সেজন্য আমার এগুলো নাই, আমি এগুলো কোনো কিছু দিব না। আমার থাকার কথা আছে শুধু ফার্নিচার ইকুইপমেন্টস। তো আমি এখানে ক্লিক করব। হ্যাঁ, সচরাচর সবার বাসায় তো ফার্নিচার বা ইলেকট্রিক জিনিসপত্র থাকতেই পারে, তাই না? তো এটা এখানে দিয়ে দেবেন, দিলে আপনার সমস্যা নাই। আপনি চাইলে এটা বাদ দিতেও পারবেন বা এখানে টাকা কম বেশিও করতে পারবেন। তো আমি এখানে ইলেকট্রনিক্স বিষয়টা দিব, তো এখান থেকে কপি করে নিলাম। যেহেতু এখানে লেখা আছে ইলেকট্রনিক্স, টাইপ অফ এটা পারচেজ দিয়ে দিলাম, কোয়ান্টিটি 1, ঠিক আছে, ভ্যালু অর্থাৎ কত টাকা দাম। তো আমি এখানে দিলাম 18,709 টাকা, একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখানে টোটাল কিন্তু এখানে নেমে গেছে যে আমি কত টাকা দিয়েছি। আর যদি আপনার কোনো স্বর্ণ থাকে, যে গোল্ড থাকে, তো আপনি এখানে দিতে পারেন, যে গোল্ড দিতে পারেন। পার্সেস বা গিফট পেয়েছেন, যদি আপনি গিফট পেয়ে থাকেন বিবাহতে বা কোনো গিফট পেয়ে গিফট দেবেন। কোয়ান্টিটি দিয়ে দিলেন 1 বা 2, ভরিতে তোলা কত আছে কিলোগ্রাম, এবার টাকা কত আছে সেটাও দিয়ে দিলেন, ঠিক আছে। তো যেহেতু আমার স্বর্ণের ব্যাপার স্যাপারটা নাই, তো সেজন্য আমি এটা টিকটা উঠিয়ে দিয়ে দিলাম। শুধু এটি ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে, আমি এটা দিয়ে দিলাম, এটা কেনার জন্য আর কি। এবার লাইবিলিটি আউটসাইড বিজনেস, এসবগুলো আমার না, এসবগুলো এই জন্য আমি দিলাম না, আপনারাও দিবেন না। এই পেজে শুধুমাত্র এখানে ফার্নিচার অথবা ইলেকট্রিক যদি কোনো জিনিসপত্র থাকে তার দামটা বসাই দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। মানে যদি আপনি কিনে থাকেন এই বছরে, ঠিক আছে, তো যদি আপনি না কিনে থাকেন আপনার এখানে দেওয়ার দরকার নেই। আর আপনি দিলেও সমস্যা নাই, কম বেশি করা যাবে। তো এটা কিন্তু অটোমেটিক বসে যাবে এইগুলো, যে এখন তোমরা দেখছি আদার আউটফ্লো, অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস, এগুলো অটোমেটিক বসে যাবে। এখানে আপনারা কোথাও টিক চিহ্ন দেবেন না। এখানে দেওয়া আছে নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার, মানে আপনার এই যে বছরটা চলে গেল, এই বছরে আপনি যদি ইনকাম দেখে থাকেন, আপনি যদি আগেও ইনকাম এরকম ট্যাক্স জিরো রিটার্ন জমা দিয়ে থাকেন, তো ওই জমা দেওয়ার কাগজে একটা লেখা থাকে যে এই বছরের শেষে আপনার কত টাকা আপনার হাতে ছিল বা সম্পত্তি ছিল। যেমন দেখেন আমার এখানে দেখাচ্ছে গ্রোস ওয়েলথ, এখানে 18,709 টাকা দেখাচ্ছে। তো এরকম আপনি গত বছর যদি ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন, সে কাগজে লেখা আছে যে আপনার ওই বছর শেষে আপনার কাছে কত টাকা ছিল, ঠিক আছে। তো এখানে কত টাকা ছিল সেটা আপনাকে জানতে হবে এবং জেনে সেটা এখানে বসাতে হবে। তো আমার গত বছরে ছিল 68,709 টাকা। হ্যাঁ, এটা আমার জানা আছে, এজন্য আমি এটা এখানে বসাই দিলাম। এই নিচে যে সামারিটা দেখছেন, এটা কিন্তু এখানে অটোমেটিক উঠে যাবে। এখানে কিন্তু আপনি চাইলেও লিখতে পারবেন না। তো এখানে কি আছে, গ্রোস ওয়েলথ, দেখেন এটা আমার গ্রোস ওয়েলথ কত আছে এই বছরে দেখাচ্ছে 18,709 টাকা। মানে এটা কিন্তু এই বছর শেষে আমার যে কত টাকা আছে সেই টাকাটা দেখাচ্ছে। টোটাল লায়াবিলিটিস আউটসাইড বিজনেস, এখন
এগুলো সব শেষে যেখানে লেখা আছে ডিফারেন্স, ঠিক আছে, এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে 50,000, আমার এইখানে কিন্তু জিরো হওয়া লাগবে। যদি এইখানে আমার জিরো না হয় তাহলে কিন্তু আমার সরকারকে ট্যাক্স দিতে হবে। যদি আমার এখানে 1 টাকাও আসে, আমার সরকারের খাতায় কিন্তু 3,000 টাকা আমাকে ট্যাক্স দিতে হবে। তো আমি এখন এইখানে জিরো করব। জিরো করতে গেলে আমার কি করতে হবে সেটা আমি এখন দেখাবো। তো আমি আগে এটা একটু সেভ দিয়ে রাখি যেন এটা হারাই না যায়। তো আমি কিন্তু আপনাদের বলছিলাম যে এখানে ফার্নিচার বা ইলেকট্রিক সামগ্রী এখানে চাইলে আপনারা কম বেশি করতে পারেন। তো এখানে দেখেন নিচে আরও অপশান আছে, ক্যাশ অ্যান্ড ফাউন্ড আউটসাইড বিজনেস, ঠিক আছে। আমি এখানে ক্লিক করব। তারপর এখানে লেখা আছে এই যে 2 নম্বরের কাছে ক্যাশ ইন হ্যান্ড। একটা মানুষ যখন ইনকাম করছে তার বছর শেষে কিছু না কিছু তো তার হাতে টাকা পয়সা থাকে, তাই না? একদম তো জিরো হয়ে যাবে না। তো আমি এখানে ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করব। করলে এখানে একটা দেখেন অপশান দেখাচ্ছে যে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার, ঠিক আছে। এই বছর শেষে আপনার কাছে কত টাকা আপনার হাতে আছে, আপনার হাতে থাকতে পারে, ব্যাংকেও থাকতে পারে। তো এখানে যদি আমি 50,000 টাকা, আমার ওখানে বেশি দেখাচ্ছে, তো আমি এখানে 50,000 টাকা বসাই দিলাম, 50,000 টাকা বসাই দিলাম। তারপর আমি আবার নিচে যাব, দেখেন আমার এখানে দেখাচ্ছে জিরো। আর গ্রোস ওয়েলথটা একটু খেয়াল করে দেখেন, গ্রোস ওয়েলথ 68,709 টাকা। গত বছর আমার যা ছিল এই বছরও আমার তাই দেখাচ্ছে, অদ্ভুত। যা হোক, তো গত বছর শেষে আমার ইনকাম ছিল 68,709 টাকা। এটা আমরা কই থেকে পাইছি? এটা এইখান থেকে পাইছি। এই যে এ বছর যেখানে দেখাচ্ছে 68,709 টাকা, এটাও কিন্তু এর পরবর্তী বছর যখন আপনারা জমা দিতে যাবেন সেটা কিন্তু এখানে বসাতে হবে। সুতরাং এটা অবশ্যই আপনার নোট করে রাখবেন। অথবা আমি এই যে আপনার ট্যাক্স সার্টিফিকেটটা আপনি যখন বাইর করবেন সেখানে এটা লেখা থাকবে কিভাবে, সেটাও আমি আপনাকে শেষে দেখাই দিব, ঠিক আছে। তো এটা আমরা আবার দেখে নিব যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা। বেশিরভাগে দেখতে হবে যে আপনার লাস্টের এটা আপনার জিরো আছে কিনা। এখানে যদি জিরো না থাকে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে। তাহলে আমার জিরো হয়ে গেছে, সুতরাং আমার আর কোনো সমস্যা নাই, আমি এটা সাবমিট করতে পারি। আর যদি এখানে আপনার জিরো না আসে তাহলে আপনি এখানে একটু টাকা কম বেশি করবেন, এখানে একটু টাকা কম বেশি করবেন। তারপরে আমি এটা সেভ দিয়ে আমি একটু পরবর্তী আরেকটা দেখাই। এই যে এই পাশে এটা ক্লিক করবেন, ক্লিক করে যে এখানে যে আপনারা খরচ করছেন না, পরিবারের খরচ করছেন, এখানে খরচটা একটু কম বেশি করে দেবেন। কম বেশি করে দিলে দেখবেন যে আপনার এইখানে জিরো হয়ে গেছে। আপনি যতবার কম বেশি করেন না কেন কোনো সমস্যা নেই, শুধু সেভ ড্রাফট দিয়ে রাখবেন। হ্যাঁ, আপনার কোনো সমস্যা হবে না। যতক্ষণ না এখানে জিরো হবে ততক্ষণ আপনি টাকা কম বেশি করে ওটা এখানে জিরো করে দিয়ে দেবেন। তো আমার এখানে যেহেতু জিরো হয়ে গেছে, আমি আবার একটু সব কিছু উপরে দেখে নিলাম, সব ঠিকঠাক আছে। তো এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ সামনে এগিয়ে যাব। এখানে কোথাও আপনারা কিছুই করবেন না, এখানে কিন্তু অটোমেটিক সব কিছু বসে যাবে, ঠিক আছে। শুধু আস্তে আস্তে স্ক্রল করে নিচে যাবেন, নিচে গিয়ে এখানেও সেভ দেওয়ার হাত দেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে। এই যে আমি নিচে আসলাম, নিচে এই যে এখানে দেখেন ফাইনাল পেএবল, ঠিক আছে, অ্যামাউন্ট। তো যদি আমার ওইখানে জিরো না হতো, আমি যেখানে ডিফারেন্স জিরো দেখাইছি ওইখানে যদি আমার জিরো না হয়ে 1 টাকাও যদি দেখাতো, আমার এখানে কিন্তু 3,000 টাকা দেখাতো যে আমার এখানে এত টাকা ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমার জিরো হয়েছে তো এই জন্য পেবেল জিরো লেখা উঠছে এবং পে নাও অপশানটা হাইড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমার কোনো সমস্যা নেই, আমি প্রসেস টু অনলাইন রিটার্ন আমি এখানে ক্লিক করব। আর যদি আপনাদের এখানে 1 টাকা 2 টাকা বা কোনো টাকা যদি দেখায়, ঠিক আছে, পেবেল, ঠিক আছে, তো সাথে সাথে কিন্তু আপনার এখানে পে নাও এটা ক্লিক করবেন না, আগে আবার পূর্বের অবস্থায় ফিরে যাবেন, এদিকে ফিরে যাবেন, ঠিক আছে। ফিরে গিয়ে এখানে গিয়ে টাকা কম বেশি করে অবশ্যই ডিফারেন্স জিরো নিয়ে এখানে যখন জিরো উঠবে আর এখানে পে নাও হাইড হয়ে যাবে, ঠিক তারপরে এখানে প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করবেন। তো দেখুন আমার এটা সাবমিট করা হয়ে গেছে এবং অটোমেটিক এটা দেখাচ্ছে যে আমি যেটা সাবমিট করলাম সেটা এখানে দেখাচ্ছে। তো এই যে
আপনি যদি ভালোভাবে আবার সব কিছু দেখতে চান তাহলে এখান থেকে দেখতে পারেন। 3 নাম্বার এখানে সব কিছু দেওয়া আছে, চাইলে আপনি এডিটও করতে পারেন যতক্ষণ না আপনি সাবমিট করবেন, ঠিক আছে। তো এটা অটোমেটিক জেনারেট হয়ে যায় কম্পিউটারে। আর এখানে আপনি এইভাবে যদি দেখেন তাও অনেক কিছু বুঝতে পারবেন না, আপনার মাথা আর কি উলটপালট হয়ে যেতে পারে। তা আমি মনে করব যদি এখানে ডিফারেন্সে 0 আসে তো এখানে এত কিছু ঘাটাঘাটি না করাই ভালো। ডিফারেন্স 0, পের এখানেও 0, মানে আপনার সব কিছু ঠিক আছে। তো এরপর আপনি সাবমিট রিটার্ন ক্লিক করবেন। এই যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন, ইয়েস। যদি নো দিই তাহলে কিন্তু কেটে যাবে, যদি ইয়েস দিই সাবমিট হয়ে যাবে। এই যে আমার এখানে দেখাচ্ছে ডিআর এমডি আনিসুর রহমান, কংগ্রাচুলেশন, আমার রিটার্ন সাবমিট হয়ে গেছে। রেফারেন্স নাম্বার এত। এরপর লেখা আছে ওয়ান টু ভিউ ওয়ার ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট। এখান থেকে আমি অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করে নিব। মোট আয় এত টাকা, মোট পরিশোধিত কর 0 টাকা, ঠিক আছে। এখানে বিস্তারিত সব দেওয়া আছে। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করব। যদি আপনাদের এখানে প্রিন্টার থাকে তাহলে প্রিন্টার দিয়ে আপনি প্রিন্ট দিয়ে নিতে পারবেন। আর আমি যেহেতু এটা ডাউনলোড করছি এজন্য সেভ অ্যাজ পিডিএফ দিয়ে সেভ দিব। সেভটা কোথায় দিব, আমি ডেস্কটপে দিচ্ছি, এই যে সেভ। এখন যদি আমি এটা মিনিমাইজ করে আমার ডেস্কটপে দেখাই যে অ্যাকনোলেজমেন্ট কপি আমার এখানে চলে আসছে। এখন এটা আপনার অফিসে জমা দিতে হবে। আপনার যে এইচআর ডিপার্টমেন্ট অথবা অ্যাকাউন্ট সেকশন, যেখানে আয়কর রিটার্ন প্রাপ্তি স্বীকারপত্র বা প্রত্যয়নপত্রটি যারা জমা নিচ্ছে তাদের কাছে দিতে হবে। এখন আমি আপনাকে আরেকটা বিষয় দেখাবো, এই যে ট্যাক্স রেকর্ড। ট্যাক্স রেকর্ডে আমি ক্লিক করব। এখান থেকে কিন্তু আপনি আপনার টিন সার্টিফিকেটটা দেখতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন। এই যে এখানে দেখেন টিন সার্টিফিকেট, এই যে দেখাচ্ছে। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেছে, এখানে ডাউনলোড হয়ে গেছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এখানে দেখুন আপনার বিস্তারিত সব কিছু দেখা আছে। ট্যাক্স পেজ নেম, টিন নাম্বার, আপনার বিস্তারিত সব কিছু ঠিকানা, মানে যার আমি করছি ট্যাক্স রিটার্নটা জমা দিলাম। আমি বলছিলাম কিন্তু যে আপনার বছর শেষে কত টাকা আপনার হাতে আছে সেটা আমি আপনার যে ট্যাক্স যে সার্টিফিকেট ডাউনলোড করবেন সেখানে লেখা থাকবে। তার জন্য এই দেখেন এখানে ডান পাশে 3টা অপশান আছে, টোটাল ইনকাম, নেট ওয়েলথ, এরপর পেইড ট্যাক্স। দেখেন এখানে কিন্তু সব কিছু লেখা উঠছে। দেখেন আমি যদি এখানে একটা মাইনাস করি এখান থেকে চলে গেল, আবার মাইনাস করলাম চলে গেল, টোটাল চলে গেল। আমি যদি এখানে টোটাল ইনকাম দিয়ে দিই, এই যে ইয়ার অফ 24-25 টোটাল ইনকাম দেখাচ্ছে। নেট ওয়েলথ, এই যে নেট ওয়েলথ দেখাচ্ছে। এটা কিন্তু আপনার সামনের বছর যখন আপনি ট্যাক্স রিটার্ন জমা দেবেন তখন লাগবে। যতদিন আপনার কাছে টিন সার্টিফিকেট থাকবে ততদিন আপনার এটা করতে হবে। যদি আপনি চাকরি না করেন, আপনার ইনকাম না থাকে, তাহলে এই ট্যাক্সের অফিসে গিয়ে আপনার টিন সার্টিফিকেটটা জমা দিয়ে আপনাকে স্যালেন্ডার করতে হবে, সাবমিট করতে হবে যে আমার আর ইনকাম নাই, আমার ট্যাক্স আমি জিরো রিটার্ন ট্যাক্স দিতে পারবো না, সেক্ষেত্রে আমার টিন সার্টিফিকেটটা ক্যান্সেল করে দিন। সেখান থেকে কিন্তু এটা ক্যান্সেল করে দিবে। আর পেইড ট্যাক্স যদি ক্লিক করি, যে পেইড ট্যাক্স 0। এরপর আমরা নিচে যাব ডাউনলোড, সেমভাবে এখানে আমরা ডাউনলোড করব। ডেস্কটপে যে সিলেক্ট করি, ডেস্কটপে চলে গেল। এরপর দেওয়া আছে সার্টিফিকেট স্ট্যাটাস, এটা নোটাটা দেখাচ্ছে অ্যাকনোলেজমেন্ট কপি, যেটা আমরা প্রথমেই ডাউনলোড করে নিলাম। এখান থেকে চাইলে আপনারা আবার ডাউনলোড করে নিতে পারবেন। এই যে রিটার্নে ক্লিক করি, তাহলে আমরা যেটা রিটার্ন জমা দিলাম সেটাই যে সেভ করার আগে কিন্তু আমাদের দেখাইছিল, আবার এখানে দেখাচ্ছে। নিচে আছে চালান, নো ডাটা, এবার দেওয়া আছে হিস্ট্রি। যাও হিস্ট্রিতে গিয়ে আপনারা ট্যাক্স রিটার্নের সকল হিস্ট্রি দেখতে পাবেন। তো এটাই ছিল হচ্ছে আজকের আমার জিরো রিটার্ন ট্যাক্স জমা দেওয়ার পদ্ধতি। এখান থেকে আমরা ট্যাক্স সার্টিফিকেট, অ্যাসেসমেন্ট ইয়ার সব কিছু দিয়ে ভিউ দিলে এখানে সব কিছু আবার বিস্তারিত দেখাবে, যেটা আমি দেখালাম। হ্যাঁ, তো এইভাবে আপনারা জিরো ট্যাক্স রিটার্নটা জমা দিতে পারবেন নির্ভুলভাবে।
আর যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানান, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।